করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন নিয়ে চলছে কালোবাজারি। মজুদ না থাকলেও 4 গুণ দামে মিলছে কালোবাজারে। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কর্মসূচি। 6 দিনে 32 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। সিনেমার আড়ালে অনৈতিক ব্যবসায় জড়িত পরিমণি। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ খতিয়ে দেখবে দুদক। তথ্যের ভিত্তিতে করবে অর্থ পাচারের অনুসন্ধান। অজিদের বিপক্ষে টানা জয় সিরিজ টাইগারদের। তৃতীয় টি-20তে 10 রানে জয়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন অ্যাক্টেমরার সংকটের সুযোগ নিচ্ছে কালোবাজারিরা। আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বলছে মজুদ নেই, কিন্তু বেশি দাম দিলেই মিলছে কালোবাজারে। 50,000 টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ানো সহ দাম কমানোর দাবি ভুক্তভোগীদের। ক্যান্সার সহ বড় যে কোনো রোগের শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার হয় তোসিলিজুমাব। ওষুধটি এখনও গবেষণা পর্যায়ে। করোনায় ফুসফুসের ব্যাপক সংক্রমণে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রেও চলছে এর ব্যবহার। সুইজারল্যান্ডের কোম্পানি রস এই ইনজেকশন তৈরি করে অ্যাক্টেমরা নামে। দেশে এর একমাত্র আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। ধানমন্ডিতে রেডিয়েন্টের অফিসের সামনে করোনা রোগীর স্বজনদের ভিড়। এই চিত্র এখানে প্রতিদিনের। একটি ইনজেকশনের দাম 50,000 টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। রোগীর স্বজনদের অভিযোগ, বেশি মুনাফার জন্য ওষুধ যাচ্ছে কালোবাজারে। ওষুধের মূল্য মাত্র 48,000 টাকা, 60,000 নিতে পারে, কিন্তু এখন 1,10,000 দিয়ে আমাদের রোগীর জন্য আমরা নিতে বাধ্যতামূলক। রিকমেন্ড করে দিতেছে ডাক্তার, তারা এই জায়গায় চলে যান, আসতেছি তারা দিতেছে না। সিন্ডিকেটের কোথা থেকে দিতেছে? অভিযোগ অস্বীকার করে রেডিয়েন্ট কর্তৃপক্ষ বলছে মজুদ না থাকায় দিতে পারছেন না তারা। আমাদের কাছেও নাই, আমাদের কাছেও নাই। বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে আছে, বিশ্বাস করেন না। বাইরে থেকে তো 1.5 লাখ টাকা কিনতে পাওয়া যায়, সেটা কেমনে পাওয়া যায়? কেমনে বাইরে? এটা আমার জানা নাই। আই এম এক্সট্রিমলি সরি, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে কালোবাজারে অভাব নেই ইনজেকশনের। বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। রোগীর স্বজন সেজে এবার কালোবাজার চক্রের এক সদস্যকে ফোন। ভাই, আপনার কাছে অ্যাক্টেমরা ইনজেকশন পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যাবে। দাম কত? আপনার দুটাই অলমোস্ট 2 লক্ষ টাকা লাগবে আর কি। সরবরাহের জন্য নেওয়া হলো 1 ঘন্টা সময়, দাম 2 লাখ টাকা। ইনজেকশনের জন্য এবার একটি হাসপাতালের নিচে অপেক্ষা। সময়ের আগেই ইনজেকশন নিয়ে হাজির চক্রের এক সদস্য। এই সিন্ডিকেটের সাথে আর কে কে জড়িত? আমি সিন্ডিকেট না, একটা গ্রুপে আমি নাম্বারটা পাইছি, উনি এখানে বাইরে আছে, চলেন উনি আসছে। আপনি এটা কিনেছেন কোত্থেকে? আমি কোথাও কিনিনি, চলেন এখানে আছে উনি। তার দাবি তিনি শুধু সরবরাহকারী, এর পেছনে আছে অন্যজন। হাসপাতালের বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করছেন তিনি। আপনি এটা নিয়েছেন কোত্থেকে বলেন? না না, মিডিয়া নেই। আপনি কোত্থেকে নিয়ে আসছে এটা? বুঝতে পারছেন, বাইকে করে। আমি জাস্ট সিগারেট থেকে আমি নেই নাই ভাই, উনি আমাকে নিয়ে আসছেন। না না, উনি নিয়ে আসছে ভাই। এক পর্যায়ে মোটরসাইকেল রেখেই পালিয়ে যান চক্রের এই সদস্য। পরে তাকে আটক করে পুলিশ। দেশে অ্যাক্টেমরার চাহিদা মেটাতে রেডিয়েন্টের পাশাপাশি অন্য কেউ আমদানি করতে চাইলে অনুমতি দিতে চায় ঔষধ প্রশাসন। তারা যেটা চাচ্ছে সেই পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অনুমোদনের দিক থেকে কোনো কার্পণ্যতা নেই। অন্য কোম্পানি যদি কেউ আনে, সেরকম যদি আমরা আবেদন পাই, সেটা আমরা বিবেচনা করে দেখব। করোনার চিকিৎসায় অ্যাক্টেমরার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। এটি বেশি ব্যবহার হচ্ছে বেসরকারি হাসপাতালে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেলেন আরো 248 জন। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 22,150 জনে। নতুন করে শনাক্ত 12,606 জন। তবে শনাক্তের হার কিছুটা কমেছে, দাঁড়িয়েছে 26.25%। দেশে করোনায় আরও 248 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 138 এবং নারী 110 জন। এ নিয়ে মোট প্রাণহানি 22,150 জনের।
দেশের 707টি ল্যাবে গত 24 ঘন্টায় 48,015 নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে 12,606 জনের। এ নিয়ে মোট আক্রান্ত 13,35,260 জন। এদিকে গত কদিন ধরে শনাক্তের হার নিম্নমুখী। টানা কিছুদিন তা 30-এর উপরে থাকলেও 1 আগস্ট থেকে তা কমছে। পরীক্ষা বিবেচনায় গত 24 ঘন্টায় শনাক্তের হার 26.25%। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 15,494 জন। এ নিয়ে সুস্থের সংখ্যা দাঁড়ালো 11,72,437 জনে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আজকে চলমান টানা লকডাউনের 16তম দিন চলছে, সেক্ষেত্রে রাজশাহীতে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার এখন কোন পর্যায়ে রয়েছে আজকে, এবং লকডাউন পরিস্থিতি সার্বিক কেমন দেখছেন? সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই যে নিয়ম নির্দেশনা মেনে চলার অবস্থানটাও কেমন রয়েছে? রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার যদি বলি, করোনা সংক্রমণ হার কিন্তু উঠানামা করছে। আমরা গত কয়েকদিন ধরে যেমন দেখছিলাম যে 20 থেকে 25-এর মধ্যে থাকলেও গত 24 ঘন্টায় রাজশাহী যে 2টি পিসিআর ল্যাব আছে সেখানে করোনা নমুনা পরীক্ষায় শনাক্ত বিবেচনার হার 30% উপরে। তবে একটি বিষয় লক্ষণীয় এখানে যে গত কয়েকদিন কিন্তু 400 থেকে 500-এর মধ্যে নমুনা পরীক্ষা হলো। গতকাল মাত্র 185টি নমুনা পরীক্ষা হয়েছে, সেখানে 55 জনের পজিটিভ এসেছে। অর্থাৎ করোনা নমুনা পরীক্ষা কম হওয়ায় সেখানে শনাক্তের হারটা বেড়ে গেছে। তবে বিশেষজ্ঞরা যেটি বলছে যে রাজশাহীতে করোনা সংক্রমণ কিন্তু এখন অনেকটাই কমে এসছে। রাজশাহী করোনার উচ্চ সংক্রমণের যে ধাপ সেটি পার করেছে, এখন সেটি কমার পর্যায়ে, কখনো স্থিতিশীল থাকছে, কখনো কিছুটা বাড়ছে। তবে সার্বিক অর্থে কিন্তু রাজশাহীতে করোনা সংক্রমণ হার কমে আসছে এবং এর চিত্র, এর প্রভাব কিন্তু আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগে যে পরিমাণ রোগী ভর্তি হতো, আমরা সর্বোচ্চ 76 জন রোগী ভর্তি হতে দেখছি, সেইটি এখন কমে 30-40 কখনো 42-এর মধ্যে থাকছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের যে 513টি শয্যা আছে তার অনুকূলে রোগী ভর্তি থাকছে হলো কখনো 393, কখনো 402 এ ধরনের রোগী ভর্তি থাকছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাসপাতালে রোগীর চাপ কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমছে না। প্রতিদিনই আমরা হাসপাতালে দেখছি যে 12 থেকে 14, কখনো 15 জনের মৃত্যু হচ্ছে। এর অন্যতম কারণ হলো যে মানুষের মধ্যে অসচেতনতা বোধ। একটা মানুষ যখন করোনা আক্রান্ত হচ্ছে তখন তার যে উপসর্গগুলো দেখা যায়, সেই উপসর্গ দেখা মাত্র কিন্তু চিকিৎসকরা বলছে যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যেন তারা নেই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি অনীহা আছে। করোনা উপসর্গ দেখা দিল তারা প্রথম অনীহা যেটি হলো করোনা টেস্ট তারা করাচ্ছে না, যে কারণে সেখানে তাদের যে করোনা শনাক্ত হচ্ছে সেইটি ধরা পড়ছে, যার অন্যতম কারণের পরে যখন হাসপাতাল আছে তখন তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আর লকডাউন চিত্র যদি বলি, লকডাউনের আজকে যে আমরা সকালবেলা এমনি মানুষের ভিড় কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের ভিড় আরো বাড়বে। সেক্ষেত্রে আমরা দেখছি যে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, সেক্ষেত্রে তাও মানুষের মধ্যে যে লকডাউন মানার যে প্রবণতা সেইটি একেবারে নেই। আর আজকে থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের 84টি স্পটে কিন্তু গণটিকা কার্যক্রম চালু করা হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু সেইটি তারা দিবে। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাইনুল হাসান। একদিনে নয়, আজ থেকে শুরু করে 6 দিনে সারা দেশে করোনা টিকা দেওয়া হবে 32 লাখ মানুষকে। টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স সীমা 25 বছরই বহাল থাকছে। শুক্রবার রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কয়েকদিন ধরেই গণটিকাদান কার্যক্রম নিয়ে বারবার নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত পাল্টে চলেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার জানানো হয় শনিবার পরীক্ষামূলকভাবে সারা দেশে 32 লাখ মানুষকে টিকা দেয়া হবে। এর ঠিক পরদিনই জানানো হলো একদিনে নয়, 7 থেকে 12 আগস্ট পর্যন্ত 6 দিনে প্রয়োগ হবে 32 লাখ ডোজ। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস কার্যালয়ে ব্রিফিংয়ে গণটিকা কর্মসূচির সবশেষ পরিকল্পনা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জানান 6 দিনে সারা দেশের 4600 ইউনিয়ন, 1054 পৌরসভা এবং 12টি সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে 7 থেকে 9 আগস্ট সিটি কর্পোরেশনে, 8 থেকে 9 আগস্ট দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এবং 10 থেকে 12 আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টিকা দেয়া হবে। আমাদের নিয়মিত টিকা কার্যক্রম চলতে হচ্ছে। 7 এবং 9 আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন কার্যক্রম একইভাবে চালু থাকবে। 8 এবং 9 আগস্ট দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে, 10 এবং 12 আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠীর 55 বছরের অধিক জনগোষ্ঠীর মধ্যে কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা হবে।
এখন পর্যন্ত 1,09,953 জন প্রথম ডোজ এবং 44,16,131 জন মানুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন বলেও জানান স্বাস্থ্যের ডিজি। 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই তাহলে পরে মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে তারপরে আমরা এটা ঠিক করেছি যে এটা 25 বছর হবে। দেশেই করোনা টিকা উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন দেশ ও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রযুক্তি আনার বিষয়ে যোগাযোগ চলছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 16তম দিনে বৃষ্টির কারণে সড়কে কিছুটা গাড়ি ও লোকজনের চলাচল কম, বিধিনিষেধ কার্যকরে সর্বত্র কিছুটা শিথিলতা দেখা গেলেও চেকপোস্টে গাড়ি থামিয়ে জানতে চাওয়া হচ্ছে চলাচলের কারণ। আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আজকে সকাল থেকে একটি বৈরী আবহাওয়া আমরা লক্ষ্য করছি, এর মধ্যেও আসলে গাবতলীতে ঢাকাগামী মানুষের কেমন চাপ দেখছেন এবং সেক্ষেত্রে যারা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের কি অবস্থান আপনি পর্যবেক্ষণ করছেন? আমি এই মুহূর্তে গাবতলীতে রয়েছি, আপনি যেমনটা বলছিলেন, আর ঠিকই বলেছেন, সকাল থেকেই না, ঠিক তার আগের থেকে অর্থাৎ সেই মাঝরাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত টানা বৃষ্টি রয়েছে, যার কারণে সড়কে গাড়ি চলাচল একটু কম। তবে অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু ঠিকই তাদেরকে বের হতে হচ্ছে, বিশেষ করে বেসরকারি অফিসে যারা চাকরি করেন তারা অনেকে আমি দেখেছি যে সকাল থেকে তারা বিভিন্নভাবে এসছেন এবং একই সাথে আমি অনেককেই দেখেছি যারা ঢাকার বাইরে থেকে এসছেন। এখানে একটু বলে রাখি যে আজকে যেই দ্বিতীয় দফায় আবারও যে লকডাউন বাড়ানো হয়েছে, যেই কয়দিন, তার আজকে সব মিলে 16তম দিন চলছে আজকে। এই দিনে আমরা যেটা দেখেছি যে ঢাকার বাইরে থেকে ভোরের দিকে দু একটা গাড়িকে কিন্তু ঢুকতে দেখা গেছে। এছাড়া স্টাফ বাস, অর্থাৎ বিভিন্ন অফিসের স্টাফ বাস নাম ধরে বেশ কিছু মিনি বাস চলছে, যেটি আমরা দেখেছি। তো সেগুলো আসলে অনেকেই সেখানে দেখেছি যে হুড়োহুড়ি করে একেবারে স্বাস্থ্যবিধি না মেনে সবাই কিন্তু সেখানে উঠছেন। সুতরাং সাথে অনেকটা প্রশ্ন জাগে যে আসলে এটি সেই কোম্পানির বা কোনো কারখানার স্টাফ বাস বা কোনো অফিসের স্টাফ বাস, নাকি স্টাফ বাসের সেখানে একটি নোটিশ বা একটি সিল মেরে সাধারণ গাড়ি চলাচল করছে, সেটিও আসলে দেখার বিষয়। পুলিশ সদস্যরা বলছেন যে তাদেরকে জানানোর পরে তারা বলছেন যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আর এর বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সিএনজি বা ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, গাবতলী যে আমিনবাজার ব্রিজের ঠিক ঢালে রয়েছি, এখান থেকে আমি যেটি দেখতে পাচ্ছি, আমিনবাজার ব্রিজের উপরে কিন্তু বেশ কিছু প্রাইভেট কার এবং বেশ কিছু মাইক্রোবাস রাখা আছে, যেটি ধারণা করা হচ্ছে যারা ঢাকা থেকে বের হচ্ছেন, যেহেতু লকডাউন চলছে নিয়মিত, বা যেই লাইনের যে গাড়িগুলো রয়েছে, রুটের গাড়িগুলো হয়তো চলছে না, তো সেই গাড়িগুলো হয়তো তারা ভাড়া করে সেখান থেকে যাবেন। এবং একই সাথে তার খানিকটা দূরে কিন্তু আমি পুলিশের একটি চেকপোস্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যেই মুখ, সেখানে একটি চেকপোস্ট রয়েছে। পুলিশ সেখানে মাঝে মাঝে দু একটা গাড়িকে জিজ্ঞাসাবাদ করছে। তারা ঢাকা থেকে বের হওয়ার যেই মুখ, সেখানে একটি চেকপোস্ট রয়েছে। পুলিশ সেখানে মাঝে মাঝে দু একটা গাড়িকে জিজ্ঞাসাবাদ করছে, তারা চেষ্টা করছে কি কারণে তারা বেরিয়েছে সেটি জানার জন্য। আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু মিনিবাস কিন্তু এই মুহূর্তে সড়কে রয়েছে। বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে সাভারের দিকে যাচ্ছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো কিন্তু চলার কথা নয়, কারণ এই গাড়িগুলো এই মুহূর্তে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে সেটিও অনেকটা দেখার বিষয়। এই মুহূর্তে আমি 2-3টি মিনিবাসকে দেখতে পাচ্ছি, যেটি একেবারে পুলিশের চেকপোস্টের পাশ দিয়েই কিন্তু যাচ্ছে। এখন এই গাড়িগুলো ঠিক কাদেরকে নিয়ে যাচ্ছে সেটি বোঝার কোনো উপায় নেই, কারণ সেটিতে সামনে কোনো ধরনের ব্যানার বা কোনো ধরনের কিন্তু স্টিকার আমরা দেখতে পাচ্ছি না যে এই গাড়িগুলো কারের। আপনি বেশ কয়েকটি গাড়ি এখন দেখতে পাচ্ছেন, আমরা ছোট ছোট অনেকগুলো গাড়িকে দেখতে পাচ্ছি। এ দেখেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে সড়কের যেই লকডাউন পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে কি অবস্থা। অর্থাৎ দ্বিতীয় দফায় যে লকডাউন আরো কয়েকদিন বাড়ানো হলো, সেই সময়ের যে সরকারি নির্দেশনা, সেটি কিন্তু বেশ উপেক্ষিত এবং এটি একেবারে ভোরের দিকের এই পরিস্থিতি। সুতরাং যখন বেলা বাড়বে, সেই বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি যে আরো বাড়বে, অর্থাৎ সড়কে যানজট বাড়বে, মানুষের চলাচল বাড়বে, ঢাকামুখী মানুষের চাপ বাড়বে, তখন লকডাউনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিশ্চয় আরো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। সেটি কিন্তু একেবারে দিনের শুরুতে এই পরিস্থিতি দেখে ধারণা করা যায়। গাবতলী থেকে এই ছিল আমার কাছে আপাতত লকডাউন এবং ঢাকা ফেরত মানুষের যেই সর্বশেষ পরিস্থিতি, তার খবরাখবর। একটি শয্যার জন্য করোনা রোগীদের নিয়ে স্বজনেরা ঘুরছেন রাজধানীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড খালি না থাকায় অনেকে বাধ্য হয়ে ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে।
জেলা উপজেলা থেকে আসা মুমূর্ষু করোনা রোগীরা ঢাকায় এসে পাচ্ছে না আইসিইউ। রোগীর অবস্থার উন্নতি বা মৃত্যুতে খালি হওয়া আইসিইউ বেড অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে অপেক্ষমান অসংখ্য মুমূর্ষু রোগীর কোনো একজনকে। নতুন বাজারের বাসিন্দা আবু সাইদ অসুস্থ শাশুড়ি লুৎফুন্নেসাকে নিয়ে এসেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে আসার আগে আরও 3টি হাসপাতাল ঘুরেও মেলেনি একটি শয্যা। জানালেন, একটি বেসরকারি হাসপাতালের সাথে কথা হলেও সেখানে প্রতিদিন খরচ হবে 1.5 লাখ টাকা, যেটি তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। কি করবো, এই যে ওদের সাথে তো কোনো কথাই পারতেছে না, ভর্তি করবে না, নিবেই না। কিন্তু অথচ আমরা ওখানে কিডনির চিকিৎসা করছি ইসলামিক হাসপাতালে, ইউনাইটেড নিয়ে আসছি। ইউনাইটেডে ওরা আমাদের থেকে পার ডে 1.5 লক্ষ টাকার উপর খরচ পড়বে বলতেছে। আমরা এটা সম্ভব না। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালেও দেখা গেল একই চিত্র। খালি নেই কোনো আইসিইউ বেড। ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি দেখি ইমপ্রুভ হয় না, আইসিইউতে নিয়ে গেছে তারা নিজেরাই, মেডিকেল কর্তৃপক্ষ। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা মোহাম্মদ শাকিল তার মাকে ভর্তি করেছেন এই হাসপাতালের আইসিইউতে। 20 দিন ধরে অপেক্ষা করছেন মায়ের সুস্থতার। করোনায় এরই মধ্যে হারিয়েছেন মামা ও খালাকে। করোনা আক্রান্ত হয়ে অপর 2 খালা ভর্তি রাজধানীর অন্য হাসপাতালে। পরিবার তছনছ করে দেয়া করোনার এ ভয়াবহতা থেকে সকলকে সতর্ক থাকার আকুতি শাকিলের। যার হয় সেই বুঝে আসলে এটা কি, কেমন কি পরিস্থিতি। আল্লাহ যে মানুষরা আসলে এই রোগ দেয় না, ঠিক আছে, কি যে একটা পরিস্থিতি পুরো বডিটা মানে নষ্ট করে দেয়। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 21,900 মানুষের, আর শনাক্তের সংখ্যা 13,22,000। সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। করোনার টিকা নেয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে করোনা রোগী বেড়ে যাওয়ায় 2টি হাসপাতালে নতুন করে চিকিৎসা শুরু হয়েছে। এতে করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বেড়েছে 120টি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও নিশ্চিত করা হচ্ছে চিকিৎসা। বরিশাল বিভাগে জুন মাসে 2094 জন করোনা আক্রান্তের বিপরীতে মৃত্যু হয় 19 জনের। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা 1.5 লাখের বেশি। এ সময় করোনায় মৃত্যু হয়েছে 164 জনের। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে অন্তত 300 জনের। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ায় চাপ বেড়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাই আরও 2টি হাসপাতালে শুরু হয়েছে করোনার চিকিৎসা। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে 100 শয্যার বরিশাল জেনারেল হাসপাতাল। এছাড়া মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রে খোলা হয়েছে 20 শয্যার করোনা ইউনিট। পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে জনবল। আমরা 100 বেডের হাসপাতাল ডেডিকেটেড করেছি সদর হাসপাতালকে। এটি সম্পূর্ণ করোনা হাসপাতাল। মা ও শিশু হাসপাতাল 20 বেডের, সেটিকে আমরা ডেডিকেটেড করেছি। আশা করি 20 বেডে আমরা 30-40 জনকে আমরা বিভিন্নভাবে ফ্লোরিং করে আমরা সেবা দিতে পারবো। এছাড়া বিভাগের 34 উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও অন্তত 680টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা বেড 20-এ উন্নীত করা হচ্ছে। তো আমরা দেখছি এবং সাথে সাথে সেইটাকে বৃদ্ধিকরণ এবং মানুষের সেবাকে দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের ফিল্ডটাকে আরো বড় করতেছি। এবং সাথে সাথে আমাদের যারা চিকিৎসকরা আছে তারা ইতিমধ্যেই আগের চেয়ে অনেকটাই প্রশিক্ষিত, যার জন্য তারা আগের চেয়ে অধিক মনোবল নিয়ে কাজ করতেছে। বরিশালের আরও একটি বেসরকারি হাসপাতালকেও করোনা হাসপাতালে রূপান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময় বনানী থেকে আটক পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকেও নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তাকেও জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরছিলেন চলচ্চিত্র ও নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী। এ সময় রাজধানীর পান্থপথে তার গাড়ি থামান পুলিশ সদস্যরা। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমি এমন কিছু করিনি যেটা নাকি একটা ভুলের তাড়নায় পড়বে বা কোনো কিছু ভুল বা কোনো ক্রাইম। আমার মনটা যেহেতু পরিষ্কার, আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো।
এক পর্যায়ে চয়নিকার গাড়িতে উঠে বসেন পুলিশ সদস্যরা। তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করেছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপাতত দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। এর আগে পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানিয়েছিলেন পরিমণির অনৈতিক কাজে এক নারী ও কস্টিউম ডিজাইনার জিমি জড়িত। অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। বুধবার পরিমণি আটকের পর আলোচনায় আসেন চয়নিকা। পরে তিনি জানিয়েছিলেন পরিমণির সঙ্গে শুধুই কাজের সম্পর্ক, অন্য কোনো বিষয় নেই। এর আগে পরিমণির বোট ক্লাব কাণ্ডে নাম আসে জিমির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমণিকে রিমান্ড জিজ্ঞাসাবাদের পর ডিবির দাবি সিনেমার আড়ালে অনৈতিক কাজে জড়িত ছিলেন তিনি। এতে জড়িত এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমি। এদিকে মামলার তদন্তের দায়িত্ব ডিবি থেকে গেছে সিআইডির কাছে। বনানীর ভাড়া বাসায় মিনিবার বসিয়ে পার্টির আয়োজন করার অভিযোগে বুধবার পরিমণিকে আটক করে র্যাব। পরদিন বনানী থানায় তার বিরুদ্ধে হয় মাদক আইনে মামলা। এতে পরিমণিকে 4 দিনের রিমান্ড দেয় আদালত। তদন্তের দায়িত্ব পায় ডিবি। তবে শুক্রবার সে দায়িত্ব চলে যায় সিআইডির কাছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ডিবি বলছে সিনেমার আড়ালে পরিমণির অনৈতিক ব্যবসার প্রমাণ পেয়েছে তারা। অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। সে রাতের বেলা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে সে ক্লাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাকে বিভিন্ন পথে নিয়ে যেত। ওর বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি। পরিমণির বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ব্যক্তিগত বলছে চলচ্চিত্র শিল্পী সমিতি। তার সদস্যপদ বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে কার্যনির্বাহী কমিটি। ইমার্জেন্সি মিটিং কল করেছে আমাদের আমাদের কালকে এক্সিকিউটিভ বোর্ডের মিটিং আছে 3টায়, আর 5টায় আমরা সংবাদ সম্মেলন ডাকবো। তো তখনই আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। এই ধরনের 1-2জন শিল্পীর জন্য যদি আমাদের সমগ্র শিল্পী সমাজের একটা সুনামহানি হয়, মানে সুনাম নষ্ট হয়, সেটা আমরা শিল্পী সমাজ কখনোই মেনে নেব না। পরিমণি ছাড়াও রিমান্ডে আছে প্রযোজক রাজসহ 3 জন। ডিবি বলছে রাজের প্রোডাকশন হাউসের কাজ ছিল মডেল সংগ্রহ করা। এদের দিয়ে দেশে বিদেশে করানো হতো অনৈতিক কাজ। আমাদের কাজ হচ্ছে ওই সকল অস্ত্রের প্রকল্পে সমাজের উচ্চবিত্ত যারা তথাকথিত বড়লোক হয়েছেন বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আমরা আইনে আনব। এদিকে রাজের ঘটনায় বিব্রত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন। তার সদস্যপদ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। পরামর্শ আকারে আমরা আমাদের কার্যকরী কমিটিকে পেশ করেছি। অনলাইনে জিনিসটাকে সেটার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব বলে আমার বিশ্বাস। বুধবার বনানীর বাসা থেকে পরিমণিকে আটকের পর অভিযান চালানো হয় রাজের বাসায়। সেখানেও মাদকসহ নানা অবৈধ সামগ্রী পাওয়া যায়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকের 3 মামলায় মডেল পিয়াসাকে আরো 8 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। নতুন করে 4 দিনের রিমান্ড হয়েছে মৌয়ের। আদালতে পিয়াসার দাবি মাদকের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে তদন্তের দায়িত্ব ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। গুলশান থানার মাদক মামলায় 3 দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে আনে পুলিশ। তবে তদন্তের দায়িত্ব ডিবি থেকে সিআইডিতে যাওয়ায় করা হয় আরও 7 দিনের রিমান্ড আবেদন। শুনানি শেষে গুলশানের মামলায় 2 দিন, খিলক্ষেত ও ভাটারা থানার 2 মামলায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পিয়াসার আইনজীবীর দাবি, মাদক উদ্ধার হওয়ার পর আবারও রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আসামির নিজ মুখের কথা যে এটা সে পরিকল্পনার শিকার, তার কাছ থেকে কোনো মাদক ছিল না। এই যে বাকি রিমান্ড হয়েছে, এটা আমরা ন্যায় বিচার থেকে হয়তো একটু বঞ্চিত হয়েছি। মরিয়ম আক্তার মৌর ক্ষেত্রেও তদন্তভার সিআইডিতে স্থানান্তর হওয়ায় নতুন করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর 4 দিন মঞ্জুর করে আদালত। এর আগে হেফাজতে নিয়ে তাকে 3 দিন জিজ্ঞাসাবাদ করে ডিবি। একই মামলায় 3 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং অদ্য বিজ্ঞ আদালতে রিমান্ড শেষে ফেরত আসছে এবং পুনরায় রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে করি। তবে রাষ্ট্রপক্ষের দাবি, দুজনের মামলাতে যৌক্তিক কারণ থাকায় রিমান্ড দিয়েছে আদালত। দফায় দফায় রিমান্ড নেওয়ার প্রয়োজন হয়েছে বলেই পুলিশ রিমান্ড চেয়েছে। 15 দিন পর্যন্ত রিমান্ড নেওয়ার
এখতিয়ার আছে, 15 দিনের বেশি করে রিমান্ড হবে না। অতএব এখানে বারবার যদি প্রয়োজন হয় সেটা রিমান্ড চাবে পুলিশ। রোববার রাতে বাড়িধারার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পিয়াসাকে আটক করে ডিবি। একই সময়ে চালানো অভিযানে মোহাম্মদপুরের বাসা থেকে আটক হন মরিয়ম আক্তার মৌ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধান বিভাগের কমিশনার ডক্টর মোজাম্মেল হক এসব কথা জানান। বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিদেশি মদ, ওয়াকি টকি, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, হরিণের চামড়া সহ আটক করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুলক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুল পরিমাণ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান শুরু করবে দুদক। বৈধ সম্পদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ থাকে, সেই সম্পদ বৈধতা পেয়েছে কিনা সেই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। র্যাবের অভিযানের জব্দ তালিকা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। র্যাবের রিপোর্ট আমরা পাই নাই। রিপোর্ট পাওয়ার পরে যদি সেখানে কোনো লিখিতভাবে কোনো প্রতিবেদন আসে, সেগুলোর যাচাই বাছাই করে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন, সেটার সাথে সঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা বিবেচনায় নেব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনা করার কারণেও আলাদা মামলা হওয়ার কথা রয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরেও রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে কমপক্ষে 2 টাকা। করোনা ও লকডাউনে বিপাকে থাকা স্বল্প আয়ের মানুষদের কঠিন সংকটে ফেলেছে বাড়তি চালের দাম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, উৎপাদন সন্তোষজনক হলেও মিল মালিকেরা মজুদ ধরে রাখায় বাজারে দাম বাড়ছে। চলতি বছর সরকারের চালের মজুদ গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ, কিন্তু এর কোনো সুফল পৌঁছাচ্ছে না ভোক্তা পর্যায়ে। বাজারে বেড়েই চলেছে সব ধরনের চালের দাম। করোনা ও লকডাউনে চাপের মুখে স্বল্প আয়ের মানুষেরা। এর মধ্যে বাড়তি চালের দাম যেন অসহনীয় এক বোঝা। সরু এবং মোটা 2 ধরনের চালের দামই বেড়েছে কেজিতে কমপক্ষে 2 টাকা। টিসিবি বলছে, গত 1 বছরে খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে 14.5%। এক সপ্তাহ আগে মিনিকেট চাল 60 থেকে 65 টাকায় কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকা কেজিতে। নাজির শাইল 68 থেকে 70 টাকা এবং 28 জাতের চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। ঈদের পরে চালের দাম বাড়তি কারণটা ঠিক বলতে পারবো না, তবে আমরা যে এখান থেকে আনি, আড়ত থেকে আনি, ওনাদেরকে বলছি আর ওনারা বলছে যে মিল থেকে দাম বেশি আসতেছে। সরকারের লোকরা যদিও আসে, এসে বলে গেলে যারা বাজারে সিন্ডিকেট আছে, দোকানদার আছে, তারা তো মানে না এবং সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধায়ক থাকা উচিত। চালের বাড়তি দামের কথা মানছেন কৃষি বিপণন অধিদপ্তরও। সংস্থাটির মহাপরিচালক জানালেন, দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের মজুদ জানতে সব জেলায় কমিটি গঠন করা হয়েছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলায় চিঠি পাঠানো হয়েছে। কিছু ফরিয়া এবং কিছু মজুদদারও কিন্তু বের হয়েছে, যারা এখন বর্তমানে এই করোনার কারণে যারা এখন গ্রামে গঞ্জে চলে গেছেন, তারাও কিন্তু কিছু লোক এখন ট্রেডিং ব্যবসা শুরু করেছেন। আবার পাশাপাশি ধানের দাম যেহেতু বেড়েছে, চালকল মালিকেরও কিন্তু এই সুযোগটা নিয়ে আপনার চালের দাম বাড়ার জন্য পায়তারা করছেন। খাদ্য মন্ত্রণালয় বলছে, সরকারি গুদামে 12,30,000 টন চাল মজুদ আছে। এছাড়া ভারত থেকে 50,000 টন সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার কমিটি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সমালোচনার পরও ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি চামড়া খাতে। তবে বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনার তুলনায় রপ্তানি অনেক কম। ব্যবসায়ীদের দাবি, পরিবেশগত কারণে পিছিয়ে থাকায় ক্রেতা হারাচ্ছেন তারা। রপ্তানিকে উৎসাহিত করতে সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের মাধ্যমে দেওয়ারও দাবি তাদের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে, জুলাই মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, কৃষি, পাট ও পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক চামড়া খাত। জুলাইয়ে এই খাত থেকে মোট আয় $9.5 কোটি।
তবে বিশ্লেষকরা বলছেন সম্ভাবনার তুলনায় রপ্তানি হয়েছে খুবই কম। প্রতিযোগিতা বাড়াতে ও চামড়ার সঠিক দাম পেতে ওয়েট ব্লু চামড়া রপ্তানি বাড়ানোর পরামর্শ সিপিডির। যেটুকু আমরা প্রবৃদ্ধি দেখছি এটিও আশাব্যঞ্জক না, এবং সম্ভাবনার আসলে খুব ক্ষুদ্রাংশ আমরা ব্যবহার করতে পারছি এবং এই জায়গাটিতে আমাদের ব্যর্থতাই দায়ী। এক্ষেত্রে সরকারের যে সিদ্ধান্ত ওয়েট ব্লু চামড়া রপ্তানি, আমাদের কাছে মনে হয়েছে যে এটি যৌক্তিক সিদ্ধান্ত। ব্যবসায়ীরা বলছেন সাভারে চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ক্রেতা হারাচ্ছেন তারা। এছাড়া রপ্তানি উৎসাহিত করতে সরকারের প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তারা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। পরিবেশ নিয়ে যারা খুবই সেনসিটিভ তারা আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিতে অতটা উৎসাহিত হচ্ছে না। তো এটা একটা বড় বাধা। ছোট ছোট যারা আছে, যারা হয়তো বা বছরে 50 লাখ 60 লাখ টাকার এক্সপোর্ট করে, তারা কিন্তু ইনসেন্টিভটা সেভাবে পাচ্ছে না। কারণ হচ্ছে যে এত বেশি কাগজপত্র এবং জটিল প্রক্রিয়া, সেই জটিলতা মানে ভেদ করে একটা এসএমইর পক্ষে এটা নেওয়া সম্ভব হয় না। ফার্স্ট ধাক্কাটা সামলে কিছুটা হয়তো উঠতে পেরেছিলাম, বাট এখন আমরা খুবই চিন্তিত যে দ্বিতীয় ধাক্কাটা সামলানো হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টিস। দাপ্তরিক জটিলতা কমাতে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে আগের চেয়ে 2 থেকে 4 গুণ টাকা বেশি গুনতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার থেকে টাকা কেটে নেওয়া হয়। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সব ধরনের দায়িত্ব নিয়ে নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল। সম্প্রতি অ্যানালগ ও প্রিপেড মিটার বদলে ডিজিটাল প্রিপেড মিটার বসানো হয়। গ্রাহকরা বলছেন এরপর থেকে বিদ্যুৎ ব্যবহার করলেও আগের থেকে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয় নিয়ে নেসকোতে গেলে গ্রাহকদের সাথে কর্মকর্তারা দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কি, কেন, কিভাবে অপারেট করবে সেই বিষয়টা যে মানুষকে সচেতন করা, সেটি করে নাই। এই মিটারটা লুকোচুরি করে লাগা দেওয়া হয়েছে। স্মার্ট মিটার দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু আগে যে বিলিং মিটার যে ছিল, দেখেন এই বিলিং মিটারটা আপনি দেখেন যে 1040 টাকা, আর আমাদের এখন আসতে চলে 4000 টাকা। ইউনিট দিল 300 টাকা, আমি সে বিদ্যুতের ইউনিট আমি দেখতে পাচ্ছি না। অথচ এই 3 মাস আগে আমি 300 টাকার বিদ্যুৎ কয় ইউনিট আনছি সেটা আমি দেখতে পাচ্ছি। দ্রুত সমস্যা সমাধান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি। আমি তুলতে 300 টাকা, আমার দেশে 160 টাকা নাই, তাহলে এটা কি? এই 160 টাকা কিসের কাটা হচ্ছে? এইভাবে আমরা প্রায় 1 মাস যাবত বিভিন্ন অভিযোগ শুনছি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বলে জানান নেসকোর এই কর্মকর্তা। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে, তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় প্রায় 58,000 গ্রাহককে প্রিপেড মিটার দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে দেখা মিলছে না ক্রেতার। এতে লোকসানের মুখে পড়েছে পেয়ারা চাষিরা। ভাসমান পেয়ারার হাট দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এলেও এবার তাতেও ভাটা পড়েছে। তবে পেয়ারা পরিবহনে সংকট নিরসনের আশ্বাস জেলা প্রশাসকের। প্রতি বছরে ঝালকাঠির ভীমরুলিতে সারি সারি নৌকায় বসে পেয়ারার হাট। ক্রেতা বিক্রেতায় মুখর থাকে এই হাট। করোনার কারণে ভরা মৌসুমেও লোকসানে পড়ছে চাষিরা। পেয়ারার পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতা উপস্থিতি। বাধ্য হয়েই কম দামে বিক্রি করছেন পেয়ারা। প্রতিমন পেয়ারা 400 টাকা বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। লকডাউনের কারণে বাজারে ক্রেতা খুবই কম। আমরা খুবই এবছর ব্যবসা বাণিজ্য খুব সমস্যার ভিতরে। বাজারে তো লকডাউনের কারণে ক্রেতা কম আসে, এই জন্য মালের দাম কম থাকে। আজকে আমি 5 মণ পারছি, 1000 টাকা বেচছি। পেয়ারার হাট দেখতে সারা দেশ থেকে দর্শনার্থী এলেও এবার লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না। পর্যটক আসলে আশঙ্কাজনক কম, কারণ আসলে করোনা পরিস্থিতি যতই স্বাভাবিক করে দেখ, তারপরে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, যার কারণে মানুষ আসতে চাচ্ছে না। এই পেয়ারা সিজনে পর্যটক আসেও না, প্লাস আপনার পেয়ারাও কিনে না, তার কারণে পেয়ারা চাষিরা অনেক লসে আছে।
পেয়ারা পরিবহনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝালকাঠির ব্র্যান্ডিং পণ্য পেয়ারা এবং শীতলপাটি, কাজে এই পণ্যগুলো আমরা সবসময় আমাদের স্পেশাল নজর থাকে, সকল তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হবে না, এটা আমরা নিশ্চিত করব। জেলায় এবছর 800 হেক্টর জমিতে আবাদ হয়েছে পেয়ারার। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,600 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে উঠছে আফ্রিকান প্রাণীদের অভয়াশ্রম। টানা 3 প্রজন্ম ধরে বেশ ভালোভাবেই টিকে আছে জেব্রা, জিরাফ, ওয়াইল্ড বিস্ট, কমন ইলান সহ 8 প্রজাতির প্রাণী। লকডাউনে 4 মাস ধরে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় জন্ম নিয়েছে নতুন আরও 50টি প্রাণী। পার্ক কর্তৃপক্ষ বলছে প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাফারি পার্কে দেখা দিয়েছে স্থান সংকট। আফ্রিকার মরুর দেশের প্রাণী জেব্রা দিব্যি ছুটে বেড়াচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবনে। লকডাউনে শান্ত নিরিবিলি পরিবেশে জন্ম হয়েছে 5 শাবকের। 2 বছরে পার্কের জেব্রা সংখ্যা 13টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 28টিতে। টানা 3টি প্রজন্ম টিকে যাওয়ায় মরুর দেশের ডোরাকাটা জেব্রা এখন হয়ে উঠেছে সবুজ জঙ্গলের প্রতিনিধি। লকডাউনের কারণে এপ্রিল থেকে পার্কের দরজা বন্ধ, নেই দর্শনার্থীর চাপ। তাই ওয়াইল্ড বিস্টের ঘরেও এসেছে 5টি নতুন বাচ্চা। মা বাচ্চা সহ সবাই সুস্থ সবল আছে। এখন পার্কে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় 18টি ওয়াইল্ড বিস্ট। আমাদের এখানে যে প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার সিংহভাগী বাচ্চা বেঁচে যাচ্ছে এবং দেখেন মা বাচ্চা সুস্থ, খুবই সুস্থ আছে। তো এটা এই জন্য বলবো আসলে এটা বছরের একটা সময়ের জন্য আসলে পার্কগুলো এভাবেই যদি বন্ধ রাখা যায়, দর্শনার্থী ফিরিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় আসলে এটা প্রকৃতির জন্য, পার্কের জন্য মনে হয় খারাপ হয় না, ভালো হয়। তবে দুঃসংবাদ শুধু জিরাফের ঘরে। যক্ষ্মার সংক্রমণে 3টি পুরুষ জিরাফ মারা যাওয়ায় একেবারে সঙ্গীহীন 3 নারী জিরাফ। সাফারি পার্কের অবকাঠামো ও পরিবেশ এখনো দীর্ঘকায় এই প্রাণীর জন্য উপযোগী হয়ে ওঠেনি বলে মনে করেন কর্তৃপক্ষ। জিরাফ তো সাউথ আফ্রিকার সাভানা ফরেস্ট এলাকার, আসলে ওই হ্যাবিটেটটা আসলে এখানে ওরা, আপনারা জানেন ওরা তো ব্রাউজার, হ্যাঁ, আসলে ব্রাউজ করার মতো এখানে কিন্তু আসলে ওই ধরনের ট্রিজ কিন্তু নাই। হ্যাঁ, আর আমরা যে এখানে নতুন করে এখন কোনো প্ল্যান্টেশন করব সেটা সম্ভব না। 3 বছর ধরে জন্ম হচ্ছে না নতুন বেঙ্গল টাইগারের। তবে এবার তাদের বংশ বিস্তারে আশা দেখা গেছে। 2টি বাঘ গর্ভধারণ করায় তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 10,000 মানুষের। নতুন আক্রান্ত 6,82,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় 1,635 জনের। এছাড়াও যুক্তরাষ্ট্রে একদিনে 1,20,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ইন্দোনেশিয়াতে 1 সপ্তাহে 20% সংক্রমণ কমলেও দেশটিতে 1 সপ্তাহে করোনায় প্রাণহানি বেড়েছে 3 ভাগ। এদিকে যুক্তরাষ্ট্রে 1 সপ্তাহের সংক্রমণ বেড়েছে 38% ও মৃত্যুর হার বেড়েছে 42%। এই নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 42,89,000। মোট আক্রান্ত হয়েছে 20,23,00,000-এর বেশি রোগী। যেসব দেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ আপাতত স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যেসব দেশে খুব কম মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে সেখানে তারা টিকার নিশ্চিত করতে চায়। করোনা মোকাবেলায় 1 বছরেরও বেশি সময় ধরে সাফল্য দেখিয়ে এসেছে চীন। মাঝে গোষ্ঠী সংক্রমণের কিছু তথ্য মিললেও খুব বেশি সুবিধা করতে পারেনি করোনা ভাইরাস। কিন্তু করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট পাল্টে দিয়েছে সব হিসেব। ঝুঁকিতে পড়েছে চীনের জিরো কোভিড স্ট্র্যাটেজি। 10 জুলাই চীনের নানজিং শহরের বিমানবন্দরে অবতরণ করে এয়ার চায়নার CA910 ফ্লাইট। বিমানের অসংখ্য যাত্রীর মধ্যে ছিলেন মস্কো ফেরত একজন, যিনি বহন করছিলেন ডেল্টা ভ্যারিয়েন্ট। তার থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে করোনার অতি সংক্রামক ধরনটি। শুক্রবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 124 জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1,370। 140 কোটি জনসংখ্যার দেশ চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা খুব কম হলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ডেল্টা ধরন। বর্তমানে চীনের 17টি প্রদেশ এবং পৌরসভায় শনাক্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যা ক্লাস্টার সংক্রমণের মাধ্যমে ছড়িয়েছে নানজিং থেকে। উহানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর পাশাপাশি লকডাউন জারি করেছে চীন। বাড়ানো হয়েছে টিকা কার্যক্রমও। তবে বিশ্লেষকদের শঙ্কা, উহানে কাজ করলেও এবার ব্যর্থ হতে পারে চীনের এই করোনা নীতি।
করোনার ডেল্টা ভেরিয়েন্টের অতি সংক্রামক বৈশিষ্ট্য ছাড়াও চীনের নাগরিকদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা নতুন সংকটের কারণ। বিশ্লেষকরা বলছেন, প্রথম ধাপের সংক্রমণের পর মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চীনা নাগরিকদের যে সদিচ্ছা ছিল, এবার তেমনটা দেখা যাচ্ছে না। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। চীনও তার বাইরে নয়। অন্য দেশ থেকে চীনে করোনার ডেল্টা ধরন ঢুকেছে এবং ক্রমেই তা ছড়িয়ে পড়ছে। সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের প্রতি আহ্বান, আপনারাও স্বাস্থ্যবিধি মেনে চলুন। সম্প্রতি হুনান প্রদেশে এক মঞ্চনাটক দেখতে জড়ো হয় 2000-এর বেশি মানুষ। এদের সবাইকে নতুন সংক্রমণ বিস্তারের কারিগর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহমুদুল্লাহর অনবদ্য 50-র পর মুস্তাফিজের দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় টি-20তে বাংলাদেশের জয় 10 রানে। 128 রানের টার্গেটে সফরকারীরা সংগ্রহ করে 4 উইকেটে 117 রান। ম্যাচ সেরা টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 1-2-3 ম্যাচ সিরিজে বাংলাদেশের 3। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে টাইগারদের সিরিজ জয়। 20 ওভারের ম্যাচ আর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে সিরিজ জয়ের বাড়তি গুরুত্ব টাইগারদের কাছে। শেষ 2 ওভারে মুস্তাফিজ মাহিদির অবিশ্বাস্য বোলিং। নিজের শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন মুস্তাফিজ, আর মাহিদি দেখিয়েছেন ক্যারিশমা। বোর্ডে পুঁজি কম, শুরুতেই অতিথিদের কোণঠাসা করতে হবে। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে পরিকল্পনায় গলত হতে দেননি নাসুম। তবে দাঁড়িয়ে যান বেন ম্যাকডারমট ও ম্যান ইন ফর্ম মিচেল মার্শ। বোলাররা হারিয়েছেন নিয়ন্ত্রণ, ফিল্ডাররাও ক্যাচ ছেড়েছেন। ম্যাচ যখন অজিদের গ্রিপে, তখন সাকিবের সুপার ডেলিভারি। ম্যাকডারমটকে ফেরান 35-এ। ক্যাচ মিসের জ্বালা জোড়া উইকেট নিয়ে পাপ মোচন করেন শরীফুল। মার্শের চোখে চোখ রেখে দিয়েছেন জবাব, ফিরিয়েছেন হেনরিক্স ও হাফ সেঞ্চুরিয়ান মার্শকে। ম্যাচটা ওখানেই ঘুরে যায় বাংলাদেশের দিকে। উইকেট না পেলেও কিপটে বোলিং টাইগার পেস সেন্সেশনের। 4 ওভারে দেন মাত্র 9 রান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বেরসিক বৃষ্টি ক্ষণিকের জন্য বাগড়া দেয়। শেষ পর্যন্ত মাঠে খেলা ফিরে 1.5 ঘন্টা পর ম্যাচ হয় পুরো 20 ওভার। 2 ওপেনারের দ্রুত বিদায়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। টানা 3 ম্যাচে হতাশ করেন নাঈম সৌম্য। 2 অভিজ্ঞ কাঁধে কাঁধ মিলিয়েছেন। কাউন্টার অ্যাটাকে অজি বোলারদের উপর চড়াও হন সাকিব। সাইলেন্ট কিলে দায়িত্ব নেন মাহমুদুল্লাহ। সাকিবকে 26-এ আটকে অজিদের আনন্দে ভাসান জ্যাম্পা। এরপরই দ্রুত পড়েছে 3 উইকেট। সর্বনাশ বেশি হয়েছে আগের ম্যাচের 2 নায়ক আফিফ সোহানের রান আউটে। শামীম সুযোগ হাতছাড়া করেন। এক প্রান্ত আগলে ক্যাপ্টেন্স নক খেলেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে প্রথম 50-তে দলকে দেন লড়াকু পুঁজি। শেষ 2 ওভারে রানের চাকা ঘোরেনি। অভিষেকে হ্যাট্রিক করে আলোকারেন নাথন এলিস। ফেরান মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও মাহিদিকে। বাংলাদেশের বোর্ডে 127 রান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সাফল্যে আনন্দিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রশংসা করেছেন দলীয় পারফরমেন্সের। মুস্তাফিজের শেষ ওভারকে টার্নিং পয়েন্ট মনে করেছেন বিসিবি সভাপতি। মাহমুদুল্লাহর অধিনায়কত্ব, সাকিবের দায়িত্বশীলতা আর নতুনদের বড় হয়ে ওঠার চেষ্টাতে টি-20তে ভালো কিছুর স্বপ্ন দেখছেন তিনি। অত্যন্ত শক্তিশালী অ্যান্ড প্রফেশনাল দল। ওদের সাথে যে আসলে সিরিজ জিতবো না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। বোলিং, ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা জিতবে। মানে আশা ছাড়াই নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আছে আশা ছাড়েনি। এটাই ছিল সবচেয়ে সুন্দর এবং আলটিমেটলি তাই হয়েছে। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।